নমস্কার দর্শকবৃন্দ, আমি আপনাদের প্রিয় সঞ্চালক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গভীর, আবেগী এবং রোমাঞ্চকর গল্প যা আপনাদের মন ছুঁয়ে যাবে। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক আমার এক ফলোয়ার পাঠিয়েছেন। গল্পের ভেতরে থাকবে এক প্রচুর গোপনীয়তা, অনেক না বলা কথা আর এক নিষিদ্ধ আকর্ষণ। এই গল্পের বিশেষত্ব হল, আপনি যদি গল্পটি মনোযোগ দিয়ে শোনেন বা পড়েন, তাহলে গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে বা পড়তে হবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার নাম নীলাঞ্জনা, বয়স ৪৫ পেরিয়েছে। আমার স্বামী সুরঞ্জন, ও একজন ব্যবসায়ী, বেশ ভালো মানুষ, আমার যত্ন সবসময় নেয়। আমাদের সংসার বেশ ভালোই চলছিল। আমাদের একমাত্র মেয়ে শ্রেয়া, ও এখন কলেজে পড়ে। জীবনটা ছিল শান্ত, নিরিবিলি। কিন্তু কে জানে ভাগ্যের চাকা কোন পথে ঘুরবে। ঘটনাটা শুরু হলো বছরখানেক আগে। সুরঞ্জন জীবন বীমা করেছিল এবং সেই বীমার প্রতিনিধি ছিলেন একজন যুবক, নাম রাজীব। রাজীব দেখতে খুবই সাধারণ, কিন্তু তার কথা বলার ধরন ছিল খুবই মার্জিত এবং প্রভাবশালী। সুরঞ্জন প্রায়ই তার ব্যস্ততার কারণে বীমার পলিসির টাকা বা অন্যান্য কাজে আমাকে পাঠাত। সেভাবেই আমার সাথে রাজীবের পরিচয়। প্রথম প্রথম সবকিছুই ছিল খুব স্বাভাবিক। বীমার পলিসির কাগজপত্র, কিস্তি জমা দেওয়া, এসব নিয়েই আমাদের কথা হতো। কিন্তু ধীরে ধীরে আমি লক্ষ্য করতে শুরু করলাম যে রাজীবের আমার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে। প্রথমে আমি বিষয়টাকে গুরুত্ব দিইনি, মানুষের সৌজন্য বা বন্ধুত্বপূর্ণ আচরণ বলে মনে করেছিলাম। কিন্তু একটা ঘটনা আমাকে ভাবিয়ে তুলল। সেদিন ছিল বৃষ্টির দিন। সুরঞ্জন বাইরে গিয়েছিল এবং আমি একাই বাড়িতে ছিলাম। রাজীব এসেছিল একটি পলিসির কাগজ নিয়ে। সে আমাকে কাগজপত্র দিয়ে কিছু ব্যাখ্যা দিচ্ছিল, কিন্তু তার চোখ ছিল আমার মুখের দিকে। বারবার আমার চোখের দিকে চেয়ে কথা বলছিল। বৃষ্টির শব্দ ছিল অবিরত। বাইরের অন্ধকার এবং ঝমঝমে বৃষ্টি যেন ঘরটাকে আরও নিবিড় করে তুলেছিল। আমি মনে মনে অস্বস্তি বোধ করছিলাম। তার দৃষ্টিতে কিছু একটা ছিল যা আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছিল। রাজীব ছিল তার বাবার বন্ধুর শিক্ষকের ভাই। এই সূত্রেই আমার সাথে তার পরিচয়। সুরঞ্জন যখন প্রথম বীমা করে তখন এই যোগসূত্র ছিল। রাজীব আমাকে বলতো, নীলাঞ্জনা দিদি, আপনার স্বামীর এই বীমার পলিসিটা কিন্তু খুবই জরুরি। ঠিক সময় মতো সব কাজ করা উচিত, কোনো ভুল হওয়া উচিত নয়। কথাটা সাধারণ লাগলেও তার গলার স্বর এবং চোখের ইশারা অন্য কিছু বলছিল। সে যেন আমাকে একটা বিশেষ বার্তা দিতে চাইছিল, যা সাধারণ আলোচনার বাইরে। একদিন সন্ধ্যায় রাজীব আমাকে ফোন করে বলল, দিদি, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। সুরঞ্জন দা কি বাড়িতে আছেন? আমি বললাম, না, আজও বাইরে আছে। কি বিষয়? রাজীব একটু থেমে বলল, আসলে বিষয়টা খুবই ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ। সুরঞ্জন দাকে বলার মতো নয়। আপনি যদি একটু সময় দিতেন তাহলে ভালো হতো। আমার ভেতরে এক প্রচুর কৌতূহল এবং এক ধরনের ভয় মাখা অনুভূতি জমতে শুরু করল। আমার মন বলছিল কিছু একটা ঠিক নয়, কিন্তু একই সাথে এক অজানা আকর্ষণ আমাকে টানছিল। রাজীব ছিল আমার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু এবং তার পরিবার বেশ সম্মানিত। তার উপর বিশ্বাস করা উচিত ছিল। আমি বললাম, ঠিক আছে, কিন্তু বেশি দেরি করবেন না, আমার মেয়ে স্কুল থেকে আসবে। রাজীব এলো। তখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসছিল। বাইরে তখন অন্ধকার। সুরঞ্জন তখনও ফেরেনি। ঘর ভিতর আলো জ্বলেছিল, কিন্তু একটা নিস্তব্ধতা ছিল যা আমার ভেতরে আরও বেশি ভয় এবং উত্তেজনা তৈরি করছিল। রাজীব সোফায় বসল। আমি তার সামনে বসলাম। সে একটু থেমে আমার দিকে তাকালো। তার চোখে যেন অসংখ্য প্রশ্নের সমাগম। সে বলল, দিদি, আমি জানি আমি যা বলতে চলেছি তা আপনাকে বিচলিত করতে পারে, কিন্তু আমার মন বলছে বলতেই হবে। আমি চুপ করে তার কথা শুনতে লাগলাম। আমার হৃৎস্পন্দন যেন দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল। তার নিঃশ্বাসের শব্দ আমার সাড়ে কানে আসছিল, যেন একটা বৈদ্যুতিক স্পার্ক আমার চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। রাজীব ধীরে ধীরে বলতে শুরু করল, আমি জানি আপনি একাকিত্ব ভোগেন। সুরঞ্জনদা ব্যবসার জন্য সবসময় ব্যস্ত থাকেন। আপনি আপনার কথা বলার জন্য, আপনার অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য একজন সঙ্গী খোঁজেন। আমি তা লক্ষ্য করেছি। তার কথাগুলো যেন আমার ভেতরের লোকানো বেদনাগুলোকে খুঁজে বের করছিল। আমি কখনো এটা প্রকাশ করিনি কাউকে। তবুও রাজীব কিভাবে জানল? তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো সে যেন আমার মনের সব গোপন কথা পড়ে ফেলতে পারছে। একটা চুম্বকের মতো টান অনুভব করলাম তার দিকে। আমার পুরো শরীর যেন শিহরণে কেঁপে উঠল। আপনি খুবই সুন্দর দিদি, রাজীব হঠাৎ বলে উঠল। তার গলার স্বরে কোনো ভনিতা ছিল না, ছিল সত্যি এক আবেদন। আপনার চোখ, আপনার হাসি, আমি অনেক দিন ধরে আপনাকে লক্ষ্য করছি।
আপনি জানেন না আপনি কতটা আকর্ষণীয়। আমার মাথা ঘুরতে শুরু করল। এসব কথা আমার কানে যেন স্বপ্নের মতো বাজছিল। একই সাথে এক অজানা ভয় এবং রোমাঞ্চ আমার পুরো শরীরে ছড়িয়ে পড়ল। আমার ভেতর থেকে কে যেন চিৎকার করছিল, থামো, কিন্তু আমার পায়ের নিচের মাটি যেন আরও বেশি শক্ত হয়ে যাচ্ছিল। আমি জানি এটা খুব ভুল। রাজীব আবার বলল, কিন্তু মন তো নিয়ন্ত্রণে থাকে না দিদি। আপনার সঙ্গে কথা বলতে, আপনাকে দেখতে আমার খুব ভালো লাগে। মনে হয় যেন কোনো আলো আমাকে আপনার দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। তার শ্বাস আমার মুখে লাগছিল, যেন বাইরের ঝড় ভেতরে প্রবেশ করেছে। আমি কথা বলতে পারছিলাম না। আমার মুখ যেন বন্ধ হয়ে গিয়েছে। চোখ দুটো বন্ধ করে ফেলেছি ভয়ে এবং আকর্ষণে। আমার হৃৎপিণ্ড যেন বুক পেরে বেরিয়ে আসতে চাইছিল। আমার সমস্ত সত্তা যেন রাজীবের উপস্থিতিতে কম্পিত হচ্ছিল। আমি আপনাকে কষ্ট দিতে চাই না দিদি, রাজীব ফিসফিস করে বলল। তার হাত ধীরে ধীরে আমার হাতের দিকে এগিয়ে আসলো। আমার হাত ঠান্ডা ছিল, কিন্তু তার স্পর্শে যেন আগুন লেগে গেল। কিন্তু আমি আর মানতে পারছি না। তার আঙুল আমার আঙুলকে আলতো করে স্পর্শ করল। একটা বিদ্যুৎ প্রবাহ যেন পুরো শরীরে দৌড়ে গেল। আমার চোখ খুলে দেখলাম রাজীব আমার সামনে। তার চোখে তীব্র আকুতি। তার নিঃশ্বাসের উষ্ণতা আমার মুখমণ্ডলকে স্পর্শ করছিল। একটা নিষিদ্ধ ইচ্ছা আমার ভেতরে জাগছিল, একই সাথে বিশাল ভয়। আমি জানি আমি কি করতে চলেছি। এটা ভুল, অত্যন্ত ভুল। কিন্তু এই মুহূর্তে তার পাশে আমি যেন ভুল আর সঠিকের সীমানা পেরিয়ে যাচ্ছিলাম। আপনি জানেন আমি আপনার স্বামীকে ভালোবাসি, আমি কোনো রকমে বললাম। আমার কণ্ঠস্বর কেঁপে উঠছিল। রাজীব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি দিদি, কিন্তু ভালোবাসা তো এক নয় রকমের হয় না। কখনো কখনো কিছু অপ্রত্যাশিত আকর্ষণ আমাদের জীবনে চলে আসে, যা আমাদের নিয়ন্ত্রণ বাইরে। সে আমার হাতের ওপর তার হাত রাখল। আমার হাতের তালু ঘামে ভেজে উঠছিল। তার গরম স্পর্শ আমাকে আরও বেশি উত্তেজিত করছিল। আপনি ভয় পাবেন না দিদি, আমি আপনাকে কোনো ভুল কাজ করতে বলছি না, শুধু আপনার মনের কথা জানতে চাই। আমার চোখ দুটো জল ভরে উঠল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। ভয়, লজ্জা এবং এক অজানা আকর্ষণ আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমরা দুজনেই চমকে উঠে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। আমার বুক ধুকপুক করছিল। কে হতে পারে এই রাতে? সুরঞ্জন কি ফিরে এলো, নাকি অন্য কেউ? রাজীব দ্রুত তার হাত সরিয়ে নিল এবং সোজা হয়ে বসল। আমার হৃদয়ে যেন শত হাজার ঢাক একসাথে বাজছিল। দরজায় আবার কড়া নাড়া হলো, এবার আরও জোরে। আমি কয়েক মুহূর্ত স্থির হয়ে থাকলাম, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালাম এবং দরজার দিকে এগিয়ে গেলাম। আমার হাঁটু কাঁপছিল। আমি জানতাম না বাইরে কে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা অজানা আতঙ্ক আমাকে গ্রাস করে ফেলেছিল। দরজার কাছে পৌঁছে একটা দীর্ঘশ্বাস নিলাম এবং হঠাৎ দরজাটা খুলে দিলাম।